আজ রাইসার বিয়ে। সকাল থেকে সবাই নানান কাজে ব্যস্ত। মেহমানে মেহমানে পুরো বাড়ি ভরে উঠেছে। যে যার মতো আনন্দ উল্লাসে ব্যস্ত। ইরিন ড্রয়িং রুমের সোফায় বসে ফুলের মালা বানাচ্ছে। তখনই ইহান ওখানে এসে থপ করে ইরিনের গা ঘেঁষে বসল আর যথারীতি ইরিনের কানে একটা ফুল গুজে দিয়ে মুচকি হেসে পড়ল। ওয়াও ইরাবতী, অনেক সুন্দর লাগছে। চলো না, আমরাও আজকে বিয়ে করে ফেলি। আর কতকাল সিঙ্গেল থাকবো। শীতের দিনে একা একা ঘুম আসে না, বুঝেছো ইরাবতী? আমি মা বাবাকে বলে আসি কেমন? ইরিন রাগি চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তুমি যে এত অসভ্য তা আমার আগে জানা ছিল না। ইহান বুকের বাম হাত রেখে বাঁকা হেসে বলল, ওয়াও ইরাবতী, প্রিয়তমার মুখে অসভ্য শোনার মাঝে যে কি মজা তা আজ বুঝলাম। আরেকবার বলো না ইরাবতী। ইরিন চোয়াল চিবিয়ে বলল, আসলে ভুলটা আমারই। তোমার সব কথাকে মজা ভেবে উড়িয়ে না দিয়ে তখনই যদি তোমাকে শাসন করে দিতাম, তাহলে আর এসব করার সাহস পেতে না। তোমাকে না বলেছি আমার সামনে আসবে না? সরো এখান থেকে। কি বলো ইরাবতী, হবু বরের সাথে কেউ এভাবে কথা বলে? একটু ভালোবেসে বলো না, তোমার জন্য জীবনও দিতে পারবো। এনাফ, তুমি যাও বলছি এখান থেকে, না হলে কিন্তু খুব খারাপ হবে। ওকে ওকে বাবা, যাচ্ছি। এত রাগছো কেন? মানলাম রাগলে তোমাকে একটু বেশি কিউট লাগে, তাই বলে সব সময় তোমার কিউটনেস দেখাতে হবে নাকি? আমি তো ডিস্ট্রাক্ট হয়ে যাই। কথাটা বলে ইহান এক চোখ টিপ মেরে দিল। ইরিন রেগে আবার কিছু বলতে যাবে, তার আগেই ইহান হেসে দিয়ে ফুরুত হয়ে গেল। অরুণ আর সাহিলও কাজে ব্যস্ত। বোনের বিয়ে বলে কথা, ওদের কাঁধেও অনেক দায়িত্ব। মায়া আর সারা বসে বিয়ের ডালা সাজাচ্ছে। বাইরে লনে সবাই নানান কাজে ব্যস্ত। অরণ্য আর সাহিলও কাজে ব্যস্ত। বোনের বিয়ে বলে কথা, ওদের কাঁধেও অনেক দায়িত্ব। মায়া আর সারা বসে বিয়ের ডালা সাজাচ্ছে। যে ডালা থেকে বরযাত্রী আসলে তখন তাদের উপর ফুল ছিটানো হবে। হঠাৎ বেখেয়ালিতে একটি ডালা উল্টে পড়ে গেল। মিয়াদ ওখানেই আসছিল। তখন ডালার ফুলগুলো ওর গায়ে উড়ে গিয়ে পড়ল। মিয়াদ হাসি মুখে বলে উঠল, বা বিআইন সাহেবা, আই অ্যাম ইমপ্রেসড। মানে প্রথমে জুস দিয়ে, এখন আবার এই ফুল দিয়ে। আপনি সব সময় আমাকে এমন ওয়ার্ম ওয়েলকাম জানান, আমি তো সত্যিই পুলকিত। নিজেকে কেমন যেন বহুত স্পেশাল মনে হচ্ছে, একদম রাজা মহারাজা টাইপস। এই সারা, শোন, আমাকে ভালো করে দেখে নে। সারা ভ্রু কুচকে বলল, কেন ভাইয়া? আরে দেখিস না, আমি সেলিব্রিটি হয়ে যাচ্ছি। পরবর্তীতে আর আমার দর্শন পাবি কি না পাবি, তাই এক্ষুনি ভালো করে দেখে নে, সাথে অটোগ্রাফও নিয়ে নে। পরে আর সেটারও চান্স পাবি না। মিহাদের এমন হাস্যকর কথায় সারা হেসে দিল, সাথে মায়াও হালকা হাসল। আসলে মিহাদ প্রচুর হাস্যরসিক ছেলে। ওর কাজকর্ম আর কথাবার্তায় কেউ না হেসে থাকতে পারে না, তাই মায়াও না হেসে পারল না। এভাবে মিহাদ মায়াদের কাছে বসে নানান রসিকতা করতে লাগলো। অরণ্য কাজ করতে করতে হঠাৎ নজর গেল ওদের দিকে। মায়াকে মিহাদের সাথে এভাবে হেসে কথা বলতে দেখে অরণ্যের রাগের মাত্রা যেন তরতর করে বেরিয়ে চলেছে। এমনিতেই কালকে মিহাদ আসার পর থেকেই দেখছে মিহাদ বেশিরভাগ সময় মায়ের আশেপাশে ঘুরঘুর করে, নানান বাহানায় মায়ের সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করছে। এসব কিছুই অরণ্যের চোখের আড়াল হচ্ছে না। আর আজ এভাবে মায়াকে মিহাদের সাথে হাসতে দেখে অরণ্যের বুকের যন্ত্রণাটা যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে। সারা শরীরে প্রচণ্ড জ্বলন ধরে যাচ্ছে। শুধুমাত্র বোনের বিয়ে বলে অরণ্য তেমন কিছু বলছে না, তবে কতক্ষণ যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে তা জানা নেই। যে কোনো সময় ওর রাগের অগ্নিকুণ্ড ফেটে যেতে পারে। রাত 8টা, বরযাত্রী চলে এসেছে। সারাসহ কিছু মেয়ের দল বরযাত্রীর সামনে গিয়ে ফিতা টেনে দাঁড়িয়ে আছে। টাকার দাবি পূরণ না করা পর্যন্ত ভেতরে ঢুকতে দেবে না, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আজকে বেচারা জোবান সামনেই আসছে না। নিজের ভাই না হলে হয়তো বিয়েতে আসতো না। লোকজন সব বেশিরভাগই বাইরে, বাসার ভিতর তেমন কেউ নেই। মায়া রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। মায়া রেডি হয়ে তাড়াহুড়ো করে বের হয়ে হঠাৎ অরণ্যের রুমের সামনে দিয়ে যেতে নিলেই রিয়া আর ওর মামির কণ্ঠ শুনতে পায় ও। রিয়ার মা বাবাও আজ বিয়েতে এসেছে, তাই ওর মামি রিয়ার সাথে কথা বলতে এসেছে হয়তো।
তবে মামির একটা কথায় মায়ার পা আটকে গেল। ও শুনতে লাগলো ওদের কথোপকথন। ওর মামি রিয়াকে বলছে, তুই অরণ্যকে বিয়ের জন্য মানাসনি এখনো? রিয়া বলল, আরে না, এখনো সে সুযোগ পাইনি। কি বলিস, এখনো বলতে পারিসনি? তুই আমার মেয়ে হয়ে এত গাদা হলি কিভাবে? আরে এতদিন ধরে এ বাড়িতে আছিস, অথচ এটুকু কাজই পারিসনি। আরে আমি কি চেষ্টা কম করিনি? কিন্তু সেই সুযোগটাই তো দেয় না। আরে অরণ্য তো আমার সামনে বেশি থাকে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। সে কখন আসে কখন যায় আমি জানতেই পারি না। তাহলে বলবোটা কখন? তার মানে তুই বলতে চাস অরণ্য আজকাল তোর কাছে আসেনি? আরে কাছে আসা তো দূরের কথা, অরণ্যকে আমি কখনো বিছানাতেই শুতে দেখিনি। সে রাতে কখন আসে আর কখন চলে যায় আমি জানতেই পারি না। এদের কথোপকথন শুনে মায়া কেমন বিস্মিত হয়ে গেল। তার মানে উনি আজ পর্যন্ত রিয়ার সাথে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই তৈরি করেনি। কিন্তু কেন? উনি তো রিয়াকেই পছন্দ করেছিল বিয়ের জন্য। তাহলে কি এমন হলো? মায়ার মন মস্তিষ্ক জুড়ে ভাবনার বিশাল পাহাড় জমেছে, কিন্তু কোনো কিনারা পাচ্ছে না সে। মায়া এসব ভাবতে ভাবতে আনমনা হয়ে হাঁটতে লাগলো। আর বেখেয়ালিভাবে হাঁটতে হাঁটতে সিঁড়িতে পা রাখতে গিয়ে পড়ে যেতে নেয় মায়া। কিন্তু পড়ে যাওয়ার আগেই হঠাৎ ওখানে মিহাদ এসে মায়ার হাত ধরে ফেলে। এতে করে মায়া পড়ে যাওয়া থেকে বাঁচে। মিহাদ মায়ার হাত ধরে দাঁড় করিয়ে চিন্তিত সুরে বলল, আপনি ঠিক আছেন বিএন সাহেবা? মায়া সৌজন্যমূলক হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝালো। তখনই কোনো একটা কাজে অরণ্য বাসার ভিতরে এসেছিল। সিঁড়ির উপর দিকে তাকাতেই দেখল মিহাদ মায়ার হাত ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখা মাত্র অরণ্যের পা থমকে গেল। বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল অরণ্য। রাগ যেন ওর সর্বসীমানা পৌঁছে গেল। কপালের রাগ নীল হয়ে উঠল, চোখ থেকে যেন রক্ত বের হবে। চোয়াল আর হাতের মুঠো শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, মিহাদ! অরণ্যের ডাকে মিহাদ আর মায়া সেদিকে তাকালো। মায়া ওর হাতটা মিহাদের হাত থেকে ছাড়িয়ে নিল। মিহাদ অরণ্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ অরণ্য, বলো, কিছু বলবে? বাইরে চাচা তোমাকে ডাকছে, দেখো গিয়ে কি দরকার। ও ও ওকে, আমি দেখছি। মিহাদ মায়ের দিকে তাকিয়ে বলল, আপনি একটু দেখে শুনে চলবেন বিআইন সাহেবা। না মানে সব সময় তো আমি বাঁচাতে পারবো না, তবে আপনার পরে যাওয়ার ইচ্ছে থাকলে আমাকে ডেকে নিন, বান্দা আপনার খেদমতে হাজির হয়ে যাবে, কেমন? কথাটা বলে মিহাদ হাসি মুখে নিচে চলে গেল। অরণ্য তার রাগের অগ্নিশিখা নিয়ে ওভাবেই দাঁড়িয়ে আছে, যা সময়ের সাথে বাড়ছে বই কমছে না। মায়াও সিঁড়ি বেয়ে নেমে এসে অরণ্যকে পাশ কেটে চলে যেতে নিলেই অরণ্য পিছন থেকে খপ করে মায়ার হাতটা শক্ত করে ধরে ফেলল। মায়া চমকে উঠে পেছনে অরণ্যের দিকে ঘুরে তাকালো। অরণ্যের এভাবে হাত ধরায় বুকটা কেঁপে উঠল মায়ার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন প্লিজ। মায়ার কথায় অরণ্যের উপর খুব একটা প্রভাব ফেলল বলে মনে হলো না। অরণ্য মায়ের হাতটা টান দিয়ে নিজের কাছে এনে চোয়াল শক্ত করে বলল, কেন? আমার হাত ধরায় খারাপ লাগছে বুঝি? আর ওই মিহাদ যে ধরছিল তখন অনেক ভালো লাগছিল বুঝি? অরণ্যের এমন অদ্ভুত কথার মানে কিছুই বুঝতে পারছে না মায়া। মায়া ঘাবড়ানো কণ্ঠে বলল, কি বলছেন এসব? ছাড়ুন প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে। অরণ্য মায়াকে ছাড়ার বদলে ওর হাতটা ধরে টানতে টানতে একটা ফাঁকা রুমের দিকে নিয়ে গেল। তারপর দরজা বন্ধ করে মায়াকে রুমের দেয়ালে চেপে ধরল। অতিরিক্ত রাগে অরণ্য কি করছে তার হুঁশ নেই। অরণ্য অগ্নি চোখে তাকিয়ে তীব্র রাগী কণ্ঠে বলল, কি করছিলে তুমি ওই মিহাদের সাথে? হ্যাঁ, এত কিসের কথা তোমার ওর সাথে? ওর সাহস কি করে হলো তোমাকে ছোঁয়ার? হ্যাঁ, টেল মি ড্যাম ইট। অরণ্যের এমন অদ্ভুত আচরণে মায়া পুরো হতভম্ব হয়ে যাচ্ছে। এক তো অরণ্যের এত কাছে আসায় মায়া হাত পা এমনিতেই অসাড় হয়ে আসছে, তার উপর অরণ্যের কথার আগামাথা সে কিছুই বুঝতে পারছে না। তবে অরণ্যের মুখভঙ্গি দেখে বুঝতে পারছে যে অরণ্য প্রচুর পরিমাণে রেগে আছে।
কিন্তু রাগের কারণটা ধরতে পারছে না সে। মায়া আমতা আমতা করে বলল, কি 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 হয়েছে আপনার? এসব কি বলছেন আপনি? প্লিজ ছাড়ুন আমাকে, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। অর্ণ ক্ষিপ্ত কণ্ঠে বলল, যাক, যা খুশি হয়ে যাক। তুমি আমার কথার জবাব না দিয়ে কোথাও যেতে পারবে না। বলো, কেন এত হাসাহাসি ওই মিহাদের সাথে? হ্যাঁ, এত কিসের কথা তোমাদের? আর ওই তোমাকে ছুলো কেন? বলো, কেন ছুলো তোমাকে? তোমাকে অন্য কেউ কেন ছুবে? কেন অন্য কেউ তোমার প্রতি মোহিত হবে বলো? অর্ণের কথাবার্তায় মায়া চরম অবাক হয়ে গেল। তার মানে কি উনি আমাকে মিহাদের সাথে দেখে এত রেগে গেছেন? কিন্তু কেন? আমার অন্য ছেলের সাথে ঘনিষ্ঠতায় উনি কেন রাগ করবেন? মায়া ভ্রু কুঁচকে পড়ল। 1 মিনিট। প্রথমত, মিহাদ আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমার হাত ধরেছে। আর দ্বিতীয়ত, এমন প্রশ্ন কেনই বা করছেন আপনি? অন্য কেউ আমাকে ছুলে তাতে আপনার কি? আপনি এত রাখছেন কেন? আমার অনেক কিছু, ইনফ্যাক্ট আমারই সব কিছু। আমি ছাড়া তোমাকে অন্য কেউ ছোবে না, কখনোই না। কেন? অন্য কেউ আমাকে ছুলে তাতে আপনার কি? আমি যার সাথে যা খুশি তাই করি, হাসি, কথা বলি, নাচি, গাই, যা খুশি তাই করি, তাতে আপনার কি যায় আসে? আপনি কেন হাইপার হচ্ছেন বলুন কেন? অরণ্য মায়ের মাথার পাশে দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে তীব্র কণ্ঠে বলে উঠল, কজ আই লাভ ইউ ড্যাম ইট। মায়া বিস্ফোরিত চোখে তাকালো অরণ্যের দিকে। মুহূর্তেই যেন সব কিছু থমকে গেল হৃদস্পন্দন। সারা রুম জুড়ে যেন আই লাভ ইউ ওই একটা বাক্যই বাড়ি খেতে লাগলো। বাকরুদ্ধ হয়ে গেল মায়া। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। অবিশ্বাস্য চোখে তাকিয়ে অন্যরকম বলে উঠল, কি 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 যাতা বলছেন? মাথা ঠিক আছে আপনার? আপনি জানেন কি বলছেন আপনি? অরণ্য মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, একদম ঠিক বলছি আমি। হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, অনেক ভালোবাসি, নিজের থেকেও ভালোবাসি। শুধু আজ থেকে না, প্রথম থেকে আমি তোমাকেই ভালোবাসি। মায়ার মন মস্তিষ্কে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। কি বলছে উনি এসব? মায়া স্তম্ভিত সুরে বলল, বাবা, ভালোবাসেন মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, সত্যি বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি সন্ধ্যা মালতী। তোমাকে সেই প্রথম দেখেই, তোমার চেহারা না দেখে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর আমি তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, আর বিয়ের প্রস্তাবও আমি তোমার জন্যই পাঠিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বদলে রিয়ার সাথে আমার বিয়ে হয়ে গেছে। মায়ের চোখের সামনে যেন সব কিছু গোল গোল ঘুরছে। অর্ণের কথাগুলো কান দিয়ে প্রবেশ করলেও মস্তিষ্কে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে। মায়া একটা ঢোক গিলে বলল, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য মায়াকে প্রথম থেকে সব কিছু খুলে বলল। তারপর বলল, কিন্তু মায়া, আমার মনে তুমি ছাড়া আর কারো জায়গা নেই। আমার পুরোটা জুড়ে শুধু তুমিই আছো। আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত রিয়াকে ছুঁয়েও দেখিনি। আমি জানি আমার এভাবে তোমাকে এসব কথা বলা হয়তো অনুচিত হচ্ছে, এটা হয়তো লোকচক্ষুতে খারাপ দেখায়, কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় নেই। আমি যে মনের হাতে পরাস্ত, তার যে শুধু তোমাকেই চাই। সব শুনে মায়া যেন স্তম্ভিত হয়ে গেল। ওর এই সময় কি রিয়াকশন দেওয়া উচিত তা ভেবে পাচ্ছে না ও। মায়ের জন্য সব কিছু স্বপ্নের মতো লাগছে। অর্ণ প্রথম থেকে তাকেই ভালোবাসে, আর সে বিয়েও ওকেই করতে চেয়েছিল। এটা কি সত্যি? তার মানে ওদের বিয়েটা ঘটনাচক্রে হলেও বিয়েটা তো ঠিক মানুষের সাথেই হয়েছে। অরণ্য যাকে চেয়েছিল তার সাথেই বিয়ে হয়েছে, আর আমি কি না তাকে এত বড় ধোঁকা দিয়ে যাচ্ছি? হঠাৎ তখনই বাইরে থেকে কেউ অরণ্যের নাম ধরে ডাকতে লাগলো। অরণ্য নড়ে চড়ে উঠে বলল, আমাকে হয়তো কেউ ডাকছে, আমাকে যেতে হবে। তুমি একটু এখানেই থাকো, আমি একটু পরেই আসছি। তোমার সাথে আরও অনেক কথা আছে আমার, তুমি কোথাও যেও না প্লিজ। কথাটা বলেই অরণ্য বাইরে চলে গেল। আর মায়া ধপ করে নিচে বসে পড়ল, মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এটা সুখের না দুঃখের অশ্রু তা জানা নেই ওর। মনের মাঝে শুধু অরণ্যের বলা কথাটাই ঘুরছে, উনি আমাকে ভালোবাসে, হ্যাঁ
ভালোবাসে আমাকে, আর আমি কি না নিজের অজান্তেই তাকে কষ্ট দিয়ে যাচ্ছি। অন্য মেয়ের সাথে বিয়ে হয়েছে ভেবে সে কষ্ট পাচ্ছে, অথচ সে জানেই না তার ভালোবাসার সাথেই তার বিয়ে হয়েছে। না না, আমি আর তাকে কষ্ট পেতে দেব না, তাকে অন্ধকারে রাখবো না। আমি আজ এখনই তাকে সব কিছু বলে দিব। হ্যাঁ, বলে দিব। কথাগুলো ভেবে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো মায়া। অরণ্যকে সব কিছু খুলে বলার দৃঢ় সংকল্প নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। কিন্তু 2 কদম এগোতেই কেউ ওর হাত ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল। সারা এদিক ওদিক ঘুরে ঘুরে নানান পোজে সেলফি তুলছে। হঠাৎ তখনই ওর নজরে গেল ওর সাহিলের উপর। কিন্তু আলট্রা মডার্ন মেয়েরা সাহিলকে ঘিরে ধরে রেখেছে, যেন বিয়েবাড়ির বিরিয়ানি রোস্টের বদলে সাহিলকেই তারা খেয়ে ফেলবে। আর কেন যেন খুব রাগ হচ্ছে। মেয়েগুলো ড্রেসে গরম গরম ডাল ছেলে দেওয়ার মতো শখ জাগছে। সারা এদিক ওদিক তাকিয়ে 1 পা 2 পা করে ওদের দিকে এগিয়ে গিয়ে কান খাড়া করে ওদের কথোপকথন শোনার চেষ্টা করছে। ওদের ভিতর একটা মেয়ে বলছে, আরে সাহিল, তুমি তো আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো। বিদেশে আমিও তোমাদের সাথে পড়তাম, মনে আছে? তখন তো আমার দিকে ঠিকমতো তাকাতেও না। তাকাবেই বা কী করে? বিদেশি মেয়েগুলোর থেকে নজর সরলে না দেখবে। তুমি তো সবসময় ওদের সাথেই চিপকে থাকতে। না জানি কতগুলোকে ডেট করেছো। তা এখানে এসেও কি যোগাযোগ রাখো নাকি? না এবার নতুন কোনো বাঙালি মেয়ের উপর ট্রাই করছো? সাহিলও দুষ্টু হেসে বলল, হ্যাঁ, বলতে পারো এমনই কিছু। এদের কথাবার্তা শুনে সারার চরম রাগ লাগছে। ছি, কি অসভ্য এরা। আর ওই সাহিল ভাইয়াটাও কত বড় লুচু। আমি আগেই ঠিক ভাবতাম উনি আসলেই একটা বদলোক। সারার কেমন যেন খুব খারাপ লাগছে। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওখান থেকে সরে গেল। ঘণ্টাখানিক পর বাইরের কাজ কিছুটা সামলে নিয়ে আবারও ভেতরে আসলো অরণ্য। দ্রুত রুমে ঢুকে দেখলো মায়া রুমে নেই। অরণ্য ভ্রু কুচকে এদিক ওদিক তাকিয়ে কোথাও মায়াকে পেল না। অরণ্য ভাবলো মায়া হয়তো বাইরে চলে গেছে। অরণ্য বাসার ভিতরে বাইরে সব জায়গায় খুঁজে দেখলো, কোথাও মায়া নেই। অরণ্য মায়াকে ফোন দিলে ফোন বন্ধ পেল। এবার অরণ্য একটু ঘাবড়ে গেল, কোথায় গেল মায়া? দেখতে দেখতে রাইসার বিয়ে হয়ে বিদায় নিয়ে চলে গেল। এত সময়ও অরণ্য মায়াকে কোথাও পেল না। অগত্যা অরণ্য সারাকে এক পাশে ডাক দিয়ে ওকে জিজ্ঞেস করল, আচ্ছা সারা, তোর মায়া আপু কোথায় রে? না মানে অনেকক্ষণ হলো দেখছি না। সারা বলে উঠল, মায়া আপু তো চলে গেছে। অরণ্যের বুকের ভেতর ধুপ করে উঠল। চলে গেছে মানে? কোথায়? কখন চলে গেল? সে তো অনেক আগেই। মায়া আপুকে দেখলাম তার মামির সাথে চলে গেল। কথাটা বলেই সারা আবার চলে গেল। অরণ্য থমকে গেল। হাঁটতে হাঁটতে একসময় ধপ করে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। চলে গেল মায়া? আমাকে রেখে চলে গেল? একবার আমাকে বলারও প্রয়োজন মনে করলো না? সে কি আমার বলা ওই কথাগুলোর জন্য চলে গেল? তার মানে কি তার মনে আমার জন্য কিছুই নেই? কিন্তু তার চোখে তো অন্য কিছু বলছিল। নাকি সেটাও আমার ভুল ছিল? হ্যাঁ, ভুলই হবে হয়তো। তাই তো সে এভাবে আমার কাছ থেকে পালিয়ে গেল। আমার ভালোবাসা কি অসম্পূর্ণ থেকে যাবে? আমার সন্ধ্যা মালতী কি কখনো আমার হবে না? কাহিনীর নাম মায়ারণ্যে, পর্ব 16। লিখেছেন মেহরমানুর। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।